ঈশান হ্যাপির চোখ বন্ধ করে ধরল হাত দিয়ে। হ্যাপি চমকেছে। কে? ঈশান কোনো কথা বলে না। হ্যাপি আবারও বলল, কে? চোখ ছাড়ো। হ্যাপি হাত দিয়ে হাত সরানোর চেষ্টা করছে। হ্যাপি বুঝতে পারে না এটা ছেলেদের হাত। হ্যাপি বলে উঠল, ঈশান। ঈশান চোখ ছেড়ে দিয়ে হ্যাপির সামনে দাঁড়িয়ে। বুঝলে কি করে? তোমার হাত ধরেই বুঝেছি, কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? আমার কি আসতে সমস্যা হয় নাকি? হ্যাপি ঈশানের গলা চেপে ধরে। তোমাকে আজ খুন করে ফেলবো। অনেক সাহস হয়েছে, তাই না? মরে যাব তো, ছাড়ো। না, ছাড়বো না। অনুমতি ছাড় হুটহাট কেন রুমে ঢুকে পড়ো? তোমাকে যে ভালোবাসি তাই। হ্যাপি ঈশানের গলা ছেড়ে দিয়ে। মিথ্যা স্বপ্ন দেখো না। কেন? আমি চাই না তোমাকে। আমার দোষটা কোথায়? তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, আর তোমাকে আমি চাই না। ঈশান হ্যাপির হাত ধরে। দেখো, তুমি আমাকে যেভাবে চাও আমি তোমার সামনে নিজেকে সেইভাবে উপস্থাপনা করব। কখনো কষ্ট পেতে দেবই না। দেখো, প্রেম ভালোবাসার আগে সবাই এমন কথা বলে। প্রেম ভালোবাসা হয়ে গেলে সবাই বদলে যায়, বেরিয়ে আসে তাদের রূপ। দেখো, সবাই কিন্তু এক না। আমাকে তুমি বিশ্বাস করতে পারো। তুমি যা বলবে তাই করব। যা বলবো তাই করব। হ্যাঁ। আমার মতো ড্রাগস নিতে পারবে? মাদক সেবন করতে পারবে? নাইট ক্লাবে পার্টিতে নিয়ে যাবে? ঈশান অবাক হয়ে। কি বলছো তুমি এগুলো? ঠিকই বলছি, কারণ আমি এসবে আসক্ত। আমি চাই আমার জীবন সঙ্গী আমার মতোই হোক। ঈশান হ্যাপির হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে বলে, সরি, বুঝতে পারিনি তোমার চাওয়া এগুলো হবে। আমার কাছে কখনো সম্ভব না এসবে আসক্ত হওয়ার। আমি কখনো আসক্ত হতে পারবো না। আমি আসক্ত হতে চেয়েছিলাম তোমাতে, কিন্তু তুমি সরি, না পেলাম ভালোবাসা। আমার সাথে বন্ধুত্বটুকু রেখো, তাতেই হবে। ঈশান কথাগুলো বলে হ্যাপির রুম থেকে বের হতে যাবে। হ্যাপি ঈশানকে ডাক দেয়। ঈশান থেমে হ্যাপির দিকে তাকালো। হ্যাপি বলল, সত্যি তুমি আসক্ত হতে পারবে না? না। আমাকে তাহলে কেমন ভালোবাসো তুমি, যে আমার এইটুকু কথা রাখতে পারতেছ না? তুমি আমাকে অন্য কিছু বলো, তাও করব, কিন্তু আমি এসব পারবো না। আমি তোমার ভেতর আসক্ত হতে চাই, অন্য কিছুতে না। হ্যাপি ঈশানের সামনে এগিয়ে যেয়ে দাঁড়িয়ে ঈশানের চোখে চোখ রেখে। বদলে যাবে না তো? না। যদি কখনো বদলে যাও তখন কি হবে আমার? কখনো বদলাবো না, তোমার ভেতরেই থাকবো। হ্যাপির ঈশানের হাতটা শক্ত করে ধরে। ছেড়ে যাবে না তো? না। চোখে চোখ রেখে কথা বলার অনুভূতিটাই অন্যরকম। নিজের স্বপ্নটাকে অন্যের দু চোখে দেখার ফিলটাই হৃদয় ছুঁয়ে যায়। পরের দিন সকালে তানজিনা, রাফি, রিফা, সিন্ধিয়া সবাই কলেজে আসলেও হ্যাপি ঈশান কলেজে আসেনি। রাফি বলল, হ্যাপি কলেজে আসলো না কেন আজকে? জানি না। ও কি অসুস্থ? না, ফোন দিয়েছিলাম আজকে, আসবে না। কোথাও কি গেছে? জানি না, বলেনি কিছু। রাফিরা কথা বলতে লাগলো। শ্রাবণী কলেজে এসে আয়ান মালিহার সামনে দাঁড়িয়ে। তোদের নামে কলেজে কি শুনছি এসব? কি শুনছিস? তোরা দুজনে প্রেম করছিস নাকি? এটা কি সত্যি? আয়ান মাথা চুলকাতে লাগলো। মালিহার লজ্জায় চোখ নিচে নামিয়ে নিল। শ্রাবণী আয়ান আর মালিহার কান ধরে। তলে তলে এই সব, তাই না? অথচ আমি জানি না। আমাকে বললি না কেন? লাগছে তো, ছাড়। তোকে বলবো ভাবছি, কিন্তু আমাদের মনের কথা গতকালকেই বলেছি। লাগুক, তোদের কান ছিঁড়ে ফেলবো।
তাই তো বলি, আগে দুজনের ভেতর ঝগড়া বেশি হতো, এখন কেন হয় না? কিভাবে যে কি হলো বুঝতে পারছি না। এখন বোঝাবো, চল ট্রিট দিবি। চল দিব। শ্রাবণী, মালিহা, আয়ান কলেজ থেকে বের হয়ে গেল। রেস্টুরেন্টের ভিতর হ্যাপি আর ঈশান কথা বলতেছিল, খাবার অর্ডার করেছে। শ্রাবণী, মালিহা, আয়ান রেস্টুরেন্টের ভিতর ঢুকে হ্যাপি আর ঈশানকে দেখে শ্রাবণী ওদের সামনে দাঁড়িয়ে। পানি দেখে অনেক দূর গড়িয়ে গেছে, কলেজে বন্ধুরা অপেক্ষা করছে, আর এদিকে হিরোইন হিরোকে নিয়ে রেস্টুরেন্টে চুটিয়ে প্রেম করছে। হ্যাপি শ্রাবণীর কথায় লজ্জা পেয়ে মাথায় নিচু করে নিল। ঈশান বলল, তোমার কি খেয়ে আর কাজ নেই? ওর পিছনে সারাক্ষণ লেগে থাকো কেন? আমি কারো পিছে লাগি না, কেউ লাগতে আসে। এখন কি তুমি চাও আমরা চলে যাই? শ্রাবণী হ্যাপির দিকে তাকিয়ে। ওরে বাবা, মেয়ে তো দেখে লজ্জা পাচ্ছে। যাক, তাহলে লজ্জা যে বলতে হয়। আমার জন্য কারো প্রেমে ব্যাগরা ঘটুক এটা চাই না, বলা তো যায় না, আবার অভিশাপ দিয়ে দিল। শ্রাবণী কথাটা বলে হেসে দূরে যেয়ে বসলো। ঈশান হ্যাপিকে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাপি মুখ তুলল। হ্যাপির চোখে মুখে লজ্জার ছাপ ফুটে উঠেছে। ঈশান আর কিছু বলল না। সন্ধ্যার পর লেকের পাড়ে সবাই থাকলেও হ্যাপিরা আসেনি। রাফির একটু চিন্তা হলো। রাফি হ্যাপিকে ফোন দিল। হ্যাপি ফোন ধরতেই রাফি বলল, কই, তুই আসবি না? না রে। তাহলে কি তোর বাসা দিয়ে যাব? না। তাহলে কি করব? বেশিক্ষণ থাকবে না। ফেলে দে, আমি আর এসব নিব না, অনেক নিয়েছি। এখন নিজেকে শুধরে নিতে চাই। আমি চাইবো তুইও এসব থেকে বেরিয়ে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, ঠিকই আছি। নিজের অনেক ক্ষতি করে ফেলেছি, আর করতে চাই না। এসব নিয়ে আর কখনো কথা বলবি না। হ্যাপি কলটা কেটে দিল। রাফি অবাক হয়ে গেল। হ্যাপি একদিনে এত চেঞ্জ, কিন্তু কেন? রাফির মনে উকি দেয়। এভাবেই দেখতে দেখতে 4 দিন কেটে গেল। হ্যাপি কলেজে আসে না। শ্রাবণী আবিরকে খোঁজ করে। আবিরের সাথে করা মজা শ্রাবণী শূন্যতা অনুভব করছে। আয়ান, মালিহাও ঠিকমতো কলেজে আসে না, আসলেও কম সময় থেকে চলে যায়। শ্রাবণী একাকিত্ব সময়টুকু আবিরের সাথে মজা করার কথা ভেবে ভেবে শ্রাবণী একা একাই হাসে। তানজিনাও কলেজে আসে না। 4 দিনে কলেজের পরিবেশটা কেমন বদলে গেল। না আছে জার্ক, আর না আছে কোনো হই হুল্লোড়। মেসের ঘরে আবির শুয়ে আছে। ওর সাথে সেদিনের ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর বাইরে বের হয়নি। হঠাৎ করে আবিরের বাটন ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। আবির কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মহিলা কণ্ঠে, বাবা, জয় কি আছে? ওর ফোন বন্ধ পাচ্ছি 5 দিন ধরে। ওর কাছে ফোনটা দাও তো, আমি ওর মা। আন্টি, ও তো বাসায় গেছে না? ওর তো আসার কথা ছিল কিন্তু আসেনি। ওর নাম্বারও অফ। ও ঠিক আছে তো? আবির কি বলবে এখন? আবির তোতলিয়ে বলল, আন্টি, ও তো বন্ধুর বিয়েতে ওই বাসায় গেছে, মনে হয় নেটওয়ার্কের সমস্যা। চিন্তা করবেন না, ও কল করবে নে। ঠিক আছে বাবা, আসলে বলো কল করতে, অনেক টেনশনে আছি। কলটা কেটে দিল। আবির চিন্তায় পড়ে গেল। জয়কে তো নিজেই গাড়িতে উঠিয়ে দিয়েছি, তাহলে বাসায় না গিয়ে কোথায় গেল? ও কি অন্য জায়গায় গেল? অন্য জায়গায় গেলে তো ফোন বন্ধ থাকবে না। কোনো দুর্ঘটনা ঘটেনি তো? আবির উঠে বের হলো। বাস স্ট্যান্ডের দিকে রওনা হলো। মেধা গাড়িতে বসে আছে। কিছুক্ষণ পর আরেকটা গাড়ি আসলো। গাড়ি থেকে বিষ্ণু নেমে মেধার গাড়িতে উঠল। মেধা বিষ্ণুকে বলল, পুলিশ নিয়ে কোনো সমস্যা নেই, আমাদেরকে গাড়িগুলো রাতেই ঢোকাতে হবে। লেডি পুলিশ কি জানে? না, তাকে অন্য কাজে ব্যস্ত রাখা হবে। কেন? ও তো আমাদের দলে, তাই না? পুরোপুরি শিওর না, আর এটা অনেক বড় চালান, তাই রিস্ক নিতেই চাই না। চেক পোস্টে আমাদের লোক থাকবে, সব প্ল্যান করা শেষ।
মালগুলো একবার গোদামে ঢুকতে পারলেই খেলা শেষ। বিষ্ণু হাসল। আগের থেকে ভালো বুদ্ধি হয়েছে দেখি। বুদ্ধি না থাকলে চলে নাকি? তা না হলে উপরে উঠবো কি করে? এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিষ্ণু আর মেধা কথা বলতে লাগলো। গাড়ি চলতে থাকলো। আবির বাস স্ট্যান্ডে এসে টিকিট কাউন্টারে এসে ম্যানেজারকে বলল, গত 5 দিন আগে ছেড়ে যাওয়া বাসে আমার বন্ধু গিয়েছিল। সেই বাস কি কোনো দুর্ঘটনা ঘটেছে কি? কই না তো। আমার বন্ধু এখনো বাসায় ফেরেনি, আপনি একটু দেখে বলুন তো। নাম কি আপনার বন্ধুর? জয়। আপনি বসেন, আমি দেখে বলছি। ম্যানেজার কম্পিউটারে চেক দিয়ে ফোন করে কথা বলে আবিরের দিকে তাকিয়ে, সুপারভাইজার বলল তো সে তার গন্তব্যস্থানে নেমে গেছে। তাহলে বাসায় না গিয়ে কোথায় গেল? ফোনও বন্ধ। দেখুন, কোনো মেয়ে নিয়ে পালিয়েছে হয়তো, তাই ফোন বন্ধ। আচ্ছা, ধন্যবাদ। আবির কাউন্টার থেকে বের হয়ে সামনের দিকে আসতেই সেই দিনের মতো আজও শুনতে পেল, আপনি যাবেন কোথায়? ব্যাগে কি কি আছে? তাহলে সুরক্ষিত বাসে পাঠাতে পারবো। টাকা, সোনা, গয়না সব আছে। ঠিক আছে, তাহলে চলেন। লোকটাকে নিয়ে একই বাস কাউন্টারে গেল, টিকিট কেটে দিল। আবির পাশের কাউন্টারে গেল। কই, এমন কথা তো কেউ বলছে না, এরাই শুধু বলছে। আবির বাস কাউন্টার থেকে বাসায় চলে আসলো। পরের দিন শ্রাবণী কলেজে, কিন্তু আবিরের কোনো ছায়া পেল না। ডিসিশন নিল স্বপ্নপুরী গ্রামে যাবে, আবিরকে ফিরিয়ে নিয়ে আসবে। যেই ভাবা সেই কাজ। শ্রাবণী গাড়ি নিয়ে রওনা হলো। রাস্তায় রাফির সাথে হ্যাপি দেখা হলো। রাফি হ্যাপিকে বলল, ঠিক মতো কলেজে আসছিস না, কলও ধরছিস না, সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। কলেজে যেতে ভালো লাগে না, আর মানুষ সময়ের সাথে বদলে যায়। আমিও বদলে গেছি ধরতে গেলে। তোর হঠাৎ এত পরিবর্তন কিভাবে হলো? ভালোবাসার কারণে পরিবর্তন হয়ে গেছি। এক একটা সময় এক একটা মুহূর্তে আসে, সেখানে মানুষ প্রতিটা মুহূর্তে উপলব্ধি করতে পারে। তুই বদলা আর যাই কর, আগের মতো কলেজ আয়, আমি ব্যবসাটা চালাই। ভালোর পথে ফিরে আয়। আমি বুঝেছি আরোহীকে কেন হারিয়েছি আমি। ও আমার সব সময় ভালো চাইতো, তুই আমার ক্ষতি চেয়ে আসছিস, মাদকে আসক্ত করে তুলেতেছিলি। তুই কিন্তু ভালো করে জানিস এসব থেকে বেরিয়ে আসা এত সহজ না। আমার ব্যবসায় যদি কোনো ক্ষতি হয় তাহলে তোকেও পস্তাতে হবে। তুই কি আমাকে থ্রেট করছিস? ধরে নে তাই, তবে আমি তোকে ছাড়বো না। রাফি কথাটা বলে চলে গেল। রাফির সামনে আয়ান দাঁড়িয়ে। অসৎ সঙ্গর সাথে সবাই সবসময় থাকে না, সে তার ভুল বুঝতে পেরে ভালোর পথে চলে আসে। আয়ান, তুই কিন্তু ভুলে যাস না তুই আগে কি ছিলি। ভুলিনি, শ্রাবণী আর মালিহা আমাকে অনেকটা বদলে দিছে, আর মালিহার ভালোবাসা পুরো চেঞ্জ করে দিছে। তোদের ভালোবাসা থাকবে না। তুই কিছুই করতে পারবি না। রাফি আর আয়ান তর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে রাফি আর আয়ানের ভেতরে হাতাহাতি শুরু হয়। রাফি আয়ানকে থ্রেট দিয়ে চলে যায়। হ্যাপি চুপচাপ বসে আছে। ঈশান হ্যাপির পাশে বসে। কোনো কিছু নিয়ে চিন্তিত? কি বলো? রাফি আসছিল, এসে আমাকে। হ্যাপি ঈশানকে সব কিছু বলল। ঈশান সব কিছু শুনে অবাক হয়ে যায়। তাহলে এই রাফি তোমাদের মাদক এনে দিত? ও আমাদের কাছে বিক্রি করে ব্যবসা করে। এমনকি কলেজ ঘাটে যত মাদক আর লেকের পাড়ে যত মাদকের কারবার হয় সব রাফির। চিন্তা করো না, আমি বিষয়টা দেখছি। তুমি কি করবা? আসলে এসব কিছুর মূলে যে রাফি আমি জানতাম না, তবে জেনে যখন গেছি তখন ব্যবস্থা অবশ্যই নেব। তুমি ওর সাথে লাগতে যেও না, ও ভালো মানুষের সাথে মেশে না, ও তোমার ক্ষতি করে দিবে। ঈশান হ্যাপির মুখের দিকে তাকিয়ে চিন্তার ছাপ দেখতে পেল। ঈশান বলল, আচ্ছা, তুমি যা বলবে তাই।
হ্যাপি ঈশানের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। আবির খুব চিন্তার ভেতরে আছে। জয় যদি কাউকে নিয়ে পালিয়ে যেত তাহলে আমাকে তো ফোন করে বলতো, কিন্তু কোথাও নেই। আবির থানায় এসে হাজির হলো। আবির আকবরের সামনে দাঁড়িয়ে তোতলিয়ে বলল, স্যার একটা মিসিং কেস করব, কিভাবে কি করব? এখন কোনো কেস নেওয়া হবে না, তুমি যাও। স্যার আমার বন্ধু নিখোঁজ, ওর 4 থেকে 5 দিন কোনো খোঁজ খবর নেই। সেই যে বাসে উঠিয়ে দিলাম আর তাকে পাওয়া যাচ্ছে না। তো আমরা কি করতে পারি? দেখো, আমাদের কাজ এখন এই নিখোঁজ হওয়া লোকদের খোঁজে কাজ না, আমাদের দায়িত্ব শুধু টাইগারকে ধরার। অঙ্কিতা বাইরে বেরিয়ে, বাহ আকবর সাহেব, আপনিও শিখে গেলেন। হ্যাঁ ম্যাডাম। তুমি ভেতরে এসো। আবির ভিতরে গেল। অঙ্কিতা বলল, কি হয়েছে? আবির অঙ্কিতাকে সব কিছু বলল। অঙ্কিতা শুনে, ঠিক আছে বাসায় যাও, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। ধন্যবাদ ম্যাডাম। আবির চলে গেল। আকবর ভিতরে ঢুকে, ম্যাডাম আমরা তো কিছুই করতে পারবো না। হ্যাঁ জানি, তবে ছেলেটা বাহিরে যে সব দিলে সমস্যা ছিল, তাই সান্ত্বনা দিলাম। ম্যাডাম আপনি পারেনও বটে। রেজাউল সাহেব কোথায়? কি একটা কাজে গেছে। ঠিক আছে, আমাকে 1 কাপ কফি দিতে বললেন। ওকে ম্যাডাম। আকবর বের হয়ে কফি দিতে বলল। অঙ্কিতার সামনে কফির মগ রাখল। মগ থেকে ধোঁয়া উঠছে। অঙ্কিতা কফির মগে চুমুক দিয়ে মুচকি মুচকি হাসছে আর বলছে, তুমি যতই বড় খেলোয়াড় হও না কেন, অঙ্কিতা ঠিকই অনাহার করে দিবে। রাত 12টা। রাফি বাসায় আসতেই ঠাস ঠাস করে রাফির গালে থাপ্পড় পড়ে। রাফি গালে হাত দিয়ে অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। রাত 10টা। বিষ্ণুর ফোনে কল আসলো। মেধা বিষ্ণুকে কল করেছে। বিষ্ণু কলটা রিসিভ করতেই মেধা বলল, পরশু চালান ঢুকবে, সব ব্যবস্থা করে ফেলেছি। কালকে তাহলে পার্টি দিই একটা। ঠিক আছে, তবে সবাইকে আসতে বলি। সবাই আসলে কি ভালো হয়? হ্যাঁ, তাহলে জোরটা বেশি হবে, শত্রুপক্ষ বাধা দিবে না। তুমি যা ভালো বুঝো করো। কালকে লেডি অফিসারকে ইনভাইট দিব। তারপর কি? তখন দেখতে পারবে আসল ধামাকা। মেধা কথাটা বলে কলটা কেটে দিল। বিষ্ণু অবাক হয়ে গেল, মেধা করতে চাইছেটা কি। অর্ক এসে বিষ্ণুকে বলল, বস, মেধাকে আমার সন্দেহ লাগছে, ও এবার ঠিকই পাল্টি মারবে। বিষ্ণু হেসে দিয়ে, সেদিন বেঁচে গেলেও এবার বাঁচবে না, শিওর থাক। বস, ওর খুব ট্যালেন্ট। সে যাই হোক, তবে পাল্টি মারার আগে ওকে শেষ করে দিব। বিষ্ণু আর অর্ক কথা বলতে লাগলো। রাত 12টা। রাফি বাসায় ঢুকতেই ঠাস ঠাস করে রাফির গালে চড় বসিয়ে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই আমার কোনো সম্মান রাখলি না। রাফি গালে হাত দিয়ে বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল। রাফির বাবা বলল, তোকে আর দেশে রাখবো না, বাইরে পাঠিয়ে দেব। রাফি অবাক হয়ে, কি করেছি তোমার সাথে আমি? এই বয়সে মাদক বিক্রি করিস, ওই পথে চলে গেছিস। তোকে এখানে রাখলে তুই আরো বেশি খারাপ হবি। আমি চাই না তুই আরো বেশি খারাপ হ। তোমাকে কে বলেছে এই কথা? তোকে যদি ভালো চাই তাহলে বাইরে পাঠিয়ে দিতে বলেছে, আর না হলে তোকে জেলে যেতে হবে। তুমি ওর কথায় ভয় পেয়ে গেলে? ও খুব ডেঞ্জারাস, ও যা বলে করে। তুই বাইরে চলে যা। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। রাফির বাবা মুচকি হেসে, ব্যবসাটা আরো বড় করতে চাস না? রাফির বাবার মুখে এমন কথা শুনে রাফি অবাক হয়ে যায়। মানে? তুই বাইরে থেকে এসব বেশি করে করতে পারবি, কেউ কিছু বুঝবে না। রাফি বাবার কথা শুনে ক্লিয়ার হয়ে গেল বাবাটা যে এত হারামি রাফি বুঝতেও পারেনি। ঠিক আছে বাবা, আমার একটা কাজ আছে। কি কাজ? যাওয়ার আগে ঈশান চৌধুরী আর আয়ানকে একটা শিক্ষা দিয়ে দিতে চাই। আমার লোকদের বলে দেব।
হ্যাঁ, তবে আমি যেভাবে বলবো ওরা সেভাবেই করে যেন। ওরা সব করবে, চিন্তা করিস না। রাফি মনে মনে বলছে। আমাকে অপমান করিস? অপমান করার প্রতিশোধ আমি নিবই। রাফিকে চিনতে ভুল করেছে। পরের দিন সকাল, শ্রাবণী গাড়ি নিয়ে স্বপ্নপুরী গ্রামের ভিতরে ঢুকল। চারপাশে গাছপালা ভরা। গাড়ির গ্লাস নামিয়ে শ্রাবণী বাইরে মুখ বের করে দিয়ে প্রকৃতির দৃশ্য দেখতে ব্যস্ত। কৃষকেরা ধান বুনছে জমিতে। কেউ মাথায় বোঝা নিয়ে চলছে, কেউ হাঁস মুরগি গরু নিয়ে চলছে। শ্রাবণীর চোখ ধাঁধিয়ে গেল গ্রামের এমন দৃশ্য দেখে। গ্রামে এত দামি গাড়ি ঢুকতে দেখে সবাই প্রায় অবাক হয়েই চেয়ে আছে। গাড়িটা থামলো। শ্রাবণী একজনকে বলল, চাচা, আবিরদের বাসা কোথায়? চাচা শ্রাবণীর গাড়ির দিকে তাকিয়ে শ্রাবণীর দিকে তাকিয়ে বলল। তুমি কে? পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কেডারে আবিরকে খোঁজে? জি চাচা, আমি আবিরের ফ্রেন্ড। ফ্রেন্ড? কিসের ফ্রেন্ড তুমি? তোমার কি মাথা গেছে? আবিরের কোনো ফ্রেন্ড নেই। আপনি কে? নীলা গালে আঙুল ঢুকিয়ে দিয়ে কামড় মেরে হেসে। আমি আবিরের ভালোবাসা। তোরে তো। নীলা দৌড়ে পালালো। চাচা বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও একটু দুষ্টু। তুমি কে বললে না তো? শ্রাবণী মনে মনে বলছে, ফ্রেন্ড বললে বুঝবে না। শ্রাবণী বলল, আমি আর আবির একই কলেজে পড়ি। ও বলছিল ওদের গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই ঘুরতে আসলাম। ওর বাসাটা কোথায়? আরে এই কথা একবারও বলবে না, আর এখানে কাউকেও বলবে না। কেউ জিজ্ঞেস করলে বলবে নীলাদের বাসায় আসছি। শ্রাবণী অবাক হয়ে, কেন? বললে কি হবে? চাচা ধমক দিয়ে, চুপ হয়ে যাও, বলছি তো একবার। চলো দেখিয়ে দিচ্ছি আবিরের বাসা। শ্রাবণী আর কিছু বলল না। চাচার সাথে হেঁটে হেঁটে আবিরদের বাসার ভিতরে ঢুকল। শ্রাবণী বাসা দেখে অবাক হয়ে গেল। খড় দিয়ে তৈরি একটা বাসা। চাচা ঘরের সামনে দাঁড়িয়ে। আবিরের মা ঘর থেকে বেরিয়ে এসে, কে এসেছে? শ্রাবণী আবিরের মাকে সালাম দিয়ে বলল, আমি শ্রাবণী। আবির আমরা একই কলেজে পড়ি। আবিরের মা শ্রাবণীকে দেখে, তুমি মা খুব মিষ্টি দেখতে, ভিতরে এসো, তুমি যাও। চাচা চলে গেল। মা শ্রাবণীকে নিয়ে ঘরের ভিতর ঢুকে, তোমাকে যে কোথায় বসতে দিই? আন্টি সমস্যা নেই, এখানেই বসছি। না, ওটা ভাঙা। আমি বসতে পারবো, কিচ্ছু হবে না। ঘরের ভিতর একটা ভাঙা চৌকি আর ভাঙা চেয়ার রয়েছে। দুটো প্লেট হাঁড়ি কড়াই। শ্রাবণী বেশ অবাক হয়ে দেখছে। আবির এতটা গরিব, অথচ তার সাথে কি না কি করছে এতদিন। আবিরের মা বলল, বসো তুমি, আমি আসছি। আবিরের মা বাইরে চলে গেল। কলেজের সামনে লিমন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তানজিনা সিনথিয়া কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে লিমনের সামনে যেয়ে দাঁড়ালো। সিনথিয়া বাজেভাবে লিমনকে ইঙ্গিত করে। লিমনও সুযোগ বুঝে ইঙ্গিতে সায় দিল। সিনথিয়া তানজিনাকে পাশে নিয়ে, ছেলেটাকে আমার কাছে পছন্দ না, ও ভালো না। তুই কি ওর বাইক দেখে তোর হিংসা লাগছে? না, ও তোকে ইউজ করে ছেড়ে দিবে। তোর কি কার ভালো সহ্য হয় না? হ্যাঁ, তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। যা তুই। তুই ভুল করলি। তানজিনা লিমনের বাইকের পিছনে উঠে বসল। লিমন তানজিনাকে নিয়ে চলে গেল। সিনথিয়া রাফিকে কল করলো। রাফি ফোন ধরতেই সিনথিয়া রাফিকে বলল, তানজিলা ভুল পথে পা বাড়িয়েছে। ও যে ছেলের সাথে রিলেশন করে ওর চরিত্র ভালো না। আমি বাজেভাবে ইঙ্গিত করেছিলাম, ও আমার সায় দিচ্ছে। তুই কিছু একটা কর। দেখ, এসব ফালতু কাজে আমাকে জড়াস না। ও কি করলো না করলো আমার দেখার বিষয় না। রাফি কথাটা বলে কলটা কেটে দিল। সিনথিয়া হ্যাপিকে কল করে কিন্তু কলে পায় না। আবিরের মা হাতে পানি এনে শ্রাবণীকে দিয়ে, এর থেকে বেশি কিছুর ব্যবস্থা করতে পারলাম না।
শ্রাবণী মুচকি হেসে। না না আন্টি, এটাই যথেষ্ট। তা আবিরকে দেখছি না, ও কোথায়? ও তো বাসায় আসেনি, ও তো কলেজেই আছে। শ্রাবণী অবাক হয়ে। বাসায় আসেনি ও? না। শ্রাবণী পানি গ্লাসে চুমুক দিয়ে পানি খেয়ে ভাবতে লাগলো। ও গ্রামে আসেনি তাহলে? কোথায় গেল? শহরে নেই, গ্রামে নেই, তাহলে কোথায়? ও কোনো হাসপাতালে ভর্তি না তো? শ্রাবণী চিন্তা করতে লাগলো। তখনই নীলা ঘরে ঢুকে। চাচি মাতবর সাহেব আসছে। এ মেয়ে, তোমাকে জিজ্ঞেস করলে বলবা তুমি আমার বোন হও। শ্রাবণী অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে পড়ল। নীলা শ্রাবণীর হাত ধরে নিয়ে বের হতে যাবে, তখনই মাতব্বর দরজার সামনে দাঁড়িয়ে। কিরে নীলা, তুই এখানে? শুনলাম আবির এসেছে গ্রামে। কোথায় এসেছে? কে এই গুজব ছড়ালো? এই মেয়েটাকে? আমার বোন, শহর থেকে এসেছে বেড়াতে, স্বপ্নপুরী গ্রাম ঘুরতে এসেছে। শ্রাবণী অবাক হয়ে কথাগুলো শুনতেছিল। নীলা শ্রাবণীকে নিয়ে বের হয়ে গেল। মাতব্বর আবিরের মাকে বলল, আমার টাকা পরিশোধ না করতে পারলে আবিরের অস্তিত্ব দেখতে পাবে না। মাতব্বর চলে গেল। শ্রাবণী নীলাকে জিজ্ঞেস করলো, আবিরের কি কোনো সমস্যা এখানে? ওই একটু সমস্যা আছে। কি সমস্যা বলো আমাকে। এখন না, পরে বলবো। শ্রাবণী আর কিছু বলল না, চুপ হয়ে গেল। দুপুর 3টা। লিমন একটা ফ্ল্যাটের সামনে বাইক থামালো। তানজিনা বলল, আমার না ভয় করছে। আরে ভয় কিসের, আপু আছে তো, সবাই একসাথে লাঞ্চ করব। তবুও কেমন লজ্জা লাগছে। লজ্জা পেও না, আপু অনেক মিশুক। লিমন তানজিনাকে 3 তলায় উঠল। দরজায় কলিং বেল চাপতেই দরজা খুলল মেধা। লিমন মেধাকে বলল, আপু তানজিনা, যার কথা বলেছিলাম তোমাকে। মেধা তানজিনাকে দেখে লিমনকে বলল, তা বাইরে দাঁড়িয়ে পরিচয় করাবি নাকি ওকে নিয়ে ভিতরে আসবি? ও সরি। লিমন তানজিনাকে নিয়ে ভিতরে ঢুকল। মেধা দরজা আটকিয়ে দিল। তানজিনা সোফায় বসলো। মেধা তানজিনার পাশে বসে। ভাইটা আমার বড্ড ভালোবাসে তোমাকে, সারাদিন তোমার কথা বলতে থাকে। তাই বলছিলাম একদিন নিয়ে আয়, দুপুরে একসাথে খাবার খাবো, আর পরিচয়টাও হয়ে যাবে। তানজিনা লজ্জায় মাথা নিচু করে নিল। লিমন মেধার কথায় লজ্জা পেয়ে, আপু। চুপ কর, আমাকে বলতে দে। তুই যা, ড্রেস চেঞ্জ করে নে, আমি ওর সাথে কথা বলতে লাগি। লিমন চুপ হয়ে উঠে চলে গেল। মেধা বলল, তুমি অনেক সুন্দর, আমার ভাইটার পছন্দ আছে। তানজিনা লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেধার কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছে না। মেধা তানজিনার লজ্জা পাওয়া দেখে বলল, আরে বোকামে, লজ্জা পেলে হবে? আমার সামনে লজ্জা পেতে হবে না, বিয়ের পর বরের সামনে লজ্জা পেও। মেধা কথাটা বলে হাসলো। তানজিনাও হাসলো। মেধা তানজিনাকে বলল, তুমি যে ফ্রেশ হও, আমি আসছি একটু। মেধা উঠে রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে লিমনকে বলল, রুমে গিয়েছিস কতবার তুই ওকে নিয়ে? একবারও না। কেন? না চরবান্দাও অনেক চালাক, বিয়ের আগে কিছুতেই রুমে যাবে না, এখানে তাই আসতে চাইলো না। তাহলে কি ব্যবস্থা করে দিব? না, ওকে দিয়ে অনেক বড় একটা ইনকাম করা যাবে, কথা বলেছি, ইনটেক মাল দিব, সে রাজি হয়েছে। দুজনেই হাসতে হাসতে রুমের বাইরে বের হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। তানজিনাকে নিয়ে খাবার খাওয়ার শেষে লিমন আর তানজিনা চলে গেল। বিকেলবেলা আয়ান আর মালিহা রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ করে ছুরি হাতে ওদের সামনে এসে দাঁড়ালো কয়েকজন ছেলে। আয়ান মালিহা অবাক হয়ে গেল। আয়ান বলল, কি সমস্যা, পথ আটকাছো কেন? একজন বলল, তোকে মেরে ওই আইটেমকে তুলে নিয়ে যাব। তোরা আমাকে চিনিস না। চেনাচিনি পরে করব, আগে আমাদের করে নি। আয়ান আর মালিহা এক পা পিছে সরল। ওরা সামনে এগোলো।
আয়ান আর মালিহা হাত ধরে পালানোর জন্য দৌড় দিল। লোকগুলো ওদের পিছনে দৌড় দিল। কিছুটা পথ দৌড়ানোর পর আয়ান আবিরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মালিহার হাত ছেড়ে দেয়। মালিহা কিছু দূর যেয়ে পড়ে যায়। আবিরও পড়ে যায় ধাক্কা খেয়ে। লোকগুলো এসে ওদের সামনে দাঁড়ালো। আয়ান আর মালিহা হাঁপাচ্ছে। লোকগুলো হাসছে। একজন বলে উঠল, পালিয়ে যাবি কোথায়? তোকে মেরে তোর প্রেমিকাকে তুলে নিয়ে এমন মস্তি করব, বাহিরে আর চেহারা দেখাতে পারবে না। তোরা ভুল করেছিস, তোরা আমাকে মারলি, তোদের পস্তাতে হবে। আরেকজন বলল, তুই নিজের অবস্থানে থাকলে তো তোদের কিছু করবি। লোকটা বলেই হো হো করে হেসে উঠল। আবির তোতলিয়ে বলল, আপনারা কারা? তোর জেনে কাজ নেই, যদি মায়ের না খেতে চাস চলে যা। আপনারা ওদের মারতে পারেন না? এই তোতলা তাকে সরা, এই মার ওকে। আয়ান মালিহা অনেক ভয় পেয়ে যায়। আবির উঠে দাঁড়ায়। আয়ান মালিহা আবিরের পিছনে দাঁড়ালো। আবির তোতলিয়ে, আমি থাকতে ওদের মারতে পারবেন না। এই আগে এই তোতলাটাকে মার, তারপর ওই ছেলেকে মেরে আইটেমটাকে তুলে নিয়ে মজা করা হবে সারা রাত। কি ফিগার রে মাইরি। আবির কথাগুলো শুনে চোখ বন্ধ করে নিল। একজন হকি নিয়ে এগিয়ে আসলো। আবির মুঠি বন্ধ করলো। একজন আসতেই চোখ খুলে গলা বরাবর এক ঘুষি। লোকটার গাল দিয়ে রক্ত বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আয়ান মালিহা তো হা হয়ে গেল। সবার এসে আবিরের উপর হামলে পড়ল। আবিরের গায়ে হকির বাড়ি লাগছে। নিজেকে যতদূর সামলিয়ে ওদের সাথে ফাইট করছে। একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ল। আয়ান মালিহা শুধু হা হয়েই আছে। আবির ওদের মেরে চলে গেল। মালিহা আয়ান ঠায় হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আয়ানের লোকজন চলে আসলো। এসে দেখলো এখানে কেউ নেই। আয়ান ওদের দেখে বকাবকি করে ওদেরকে চলে যেতে বলল। ওরা সবাই চলে গেল। আয়ান আর মালিহা ওখান থেকে চলে যেয়ে রেস্টুরেন্টের ভেতরে যেয়ে বসলো। মালিহা বলল, এটা কি দেখলাম? ও একাই সবাইকে মারলো? কলেজে তুই দিয়ে সবাই ওকে মারলো, তারপর করলো কই, কাউকে তো কিছু বললো না, কিন্তু দেখো আমাদের বিপদে ও পাশে দাঁড়ালো, আমাদের বাঁচালো। ও না থাকলে জানি না কি হতো আজ। ওর সাথে কথা বলার আগেই চলে গেল। আয়ানের ফোন বেজে উঠল। আয়ান ফোনের দিকে তাকিয়ে দেখলো শ্রাবণী কল করেছে। আয়ান কল রিসিভ করে। মরণ, তোকে এখন কে করতে বলেছি? বিপদের সময় তো ঠিকই ফোনটা অফ করে রেখেছিস। কিসের বিপদ? ঠিক আছিস তুই? তোকে এখন জানতে হবে না, ফোন দিচ্ছিস কেন? আরে আমি যেখানে আসছি এখানে নেট নেই, দূরে এসে তোকে কল করেছি। কেন, তুই কোথায়? স্বপ্নপুরীতে। ডাকাতের গ্রামে? কি মরতে গেছিস তুই? ওখানে কি তোর? আবিরকে খুঁজতে আসছি। আয়ান অবাক হয়ে, আবির তো শহরেই আছে, তুই কেন গ্রামে গেছিস? কি বলছিস তুই? ওকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। কথা বলেছিস ওর সাথে? না, কথা বলার আগে চলে গেছি, আর পেলাম না। ফোনটা কেটে গেল। আয়ান শ্রাবণীর নাম্বারে কল দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। মালিহা বলল, কি হয়েছে? আবিরকে খুঁজতে স্বপ্নপুরীতে গেছে। আবির তো এখানে, তাহলে ও কেন ওখানে গেল? কি জানি, তবে জায়গাটা ভালো না। আমিও শুনেছি ওখানে ডাকাতদের বসবাস ছিল। ওর ফোনে মনে হয় নেটওয়ার্ক চলে গেছে, কল ঢুকলো না। মালিহা আয়ানের কথা বলতে লাগলো। লিমন তানজিনাকে নামিয়ে দিয়ে, একদিন চলো লং ড্রাইভে যাই। যাব বিয়ের পর, অনেক দূরে। লিমন হেসে দিয়ে,
এখনও আমাকে বিশ্বাস করতে পারলে না? করি বলেই তো সব জায়গায় যায়, না হলে কি যেতাম নাকি? আর লং ড্রাইভ, রুম ডেট সব বিয়ের পর, বুঝছো? যাই এখন। তানজিনা চলে গেল। লিমন মনে মনে বলছে, তোর এই চালাকি হারে হারে টের পাইয়ে দিব। অনেক অহংকার তোর, তাই না? যখন অন্যের বিছানায় থাকবি তখন দেখবো তোর এই অহংকার কই থাকে। লিমন চলে গেল। রাত 9টা। গুলির শব্দে ক্লাবের ভেতরে গান বাজনা, সবার নাচানাচি বন্ধ হয়ে গেল। সবাই থ মেরে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর মেধা, লিমন, বিষ্ণু, অর্ক সবাই ক্লাবে আসলো। ক্লাবের ভিতর ছোট বড় সব ধরনের মাফিয়ার লোকজন এসেছে। মেধা, বিষ্ণু সবার সাথে হেসে কথা বলছে আর ড্রিঙ্কস করতে দিচ্ছে। ক্লাবের ভিতর গান বাজনা সবই চলছে। কিছুক্ষণ পর ক্লাবের ভিতর অঙ্কিতা, আকবর, রেজাউল প্রবেশ করলো। গান বাজনা সব অফ হয়ে গেল। মেধা স্টেজে উঠে বক্সে অ্যানাউন্স করলো, আমাদের মাঝে পুলিশ অফিসার অঙ্কিতা, আকবর আর রেজাউল এসেছে। সবাই তাদেরকে ওয়েলকাম বলি। সবাই একসাথে অঙ্কিতা, আকবর আর রেজাউলকে ওয়েলকাম বলে স্বাগতম জানালো। অঙ্কিতা হাসলো। ক্লাবটার ডেকোরেশন খুব সুন্দর। বিষ্ণু অ্যানাউন্স করলো, আমরা মূলত এখানে সবাই উপস্থিত হয়েছি একসাথে সবাই মিলে কাজ করার জন্য, যাতে নিজেদের ভেতর শত্রুতার সৃষ্টি না হোক আর অফিসারদের সাথে পরিচয় হয়ে নেওয়া। তারা আমাদের সামনে এগোনোর জন্য সাহায্য করে যাবে আর কোনো ভয় থাকবে না। সবাই একসাথে মিলে কাজ করব। আমাদের আজকে থেকে কোনো শত্রু থাকলো না, এনজয় করি সবাই। গান বাজনার রকমারি লাইট জ্বলতে লাগলো। সবাই ড্রিঙ্কস করছে আর এনজয় করছে। কেউ গানের তালে তালে নাচও করছে। লিমন ক্লাবের দরজার কাছে চলে গেল। রাফিকে নিয়ে ভিতরে প্রবেশ করলো লিমন। অঙ্কিতা রাফিকে দেখে মনে মনে বলছে, তাহলে এও ওদের দলের? রাফি লিমনকে বলল, আমাকে রেখেই পার্টি শুরু করে দিলি? কি আর করব, পুলিশ অফিসার তো চলে আসছে। তুই এত লেট করলি কেন? আমার লেট হয়েছে, বুঝেছি। চল, অফিসারের সাথে পরিচয় করিয়ে দিবি। লিমন রাফিকে নিয়ে অঙ্কিতা, আকবর আর রেজাউলের সাথে পরিচয় করিয়ে দিয়ে, ও আমার বন্ধু, ভাই বললেও চলে। ও কিছু করলে ওর দিকে খেয়াল রাখবেন, কিছু বলবেন না। তোমার লোক মানে আমার লোক, কিছু বলো না। রাফি বেশ খুশি। রাফি আর লিমন সবার সাথে এনজয় করছে আর নেচে নেচে। রাত 8:30। শ্রাবণী ঘরের ভিতর খড়ের ফাঁক দিয়ে আকাশের চাঁদ দেখছে। পাশেই বসে আছে নীলা। পাশে বসে নীলা শ্রাবণীকে বাতাস করছে। আবিরের মা হাতে বাটি নিয়ে এসে শ্রাবণীর সামনে রাখলো। শ্রাবণী আর চোখে বাটির দিকে তাকিয়ে দেখে কচু রান্না। আবিরের মা হেসে দিয়ে, কিছু মনে করো না, ঘরে বাজার নেই, তাই তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারলাম না। বিল থেকে কচু কেটে এনে তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। শ্রাবণী নাক ছিটকিয়ে, না না আন্টি, ঠিক আছে, এগুলো খাওয়াতে অনেক উপকার। ছোট থাকতে কচু অনেক খেয়েছি। যা, তাহলে ভালোই হয়েছে, তুমি খেয়ে নাও, আর কোনো অসুবিধা নেই। সকাল হলেই ভালো মন্দ বাজার করে এনে তোমাকে খাওয়াবো। হ্যাঁ আন্টি, ঠিক আছে। শ্রাবণী কোনো রকম কচু দিয়ে খেয়ে উঠল। এতটা গরিব কেউ কল্পনাও করতে পারেনি শ্রাবণী এভাবে কচু দিয়ে খেতে পারবে। তোমার কষ্ট হয়েছে মা? না না আন্টি, কষ্ট হয়নি, রান্না অনেক সুন্দর হচ্ছে। পাশ দিয়ে নীলা বলল, ছোট মা, তোমার হাতের রান্না এত ভালো, যে না কখনো কিছু খাইছে তাই সেও খেয়ে উঠবে। হয়েছে, তোকে আর ধপ দিতে হবে না, বাতাস কর। না জানি মেয়েটা মনে মনে কি না বলছে। ছি আন্টি, কী যে বলেন আপনি, আমি কখনো গ্রামে আসিনি। আজকে এসে আমার এত যে ভালো লাগছে কী যে বলবো, মন চাই থেকে যাই। নীলা মুখ ভেঙচি গেটে, এত থাকতে হবে না, মানে বিদায় হয়ে যাও।
আমার আবিরকে আমার থেকে কেড়ে নিতে দেব না। এই চেমড়ি, ও আমাদের আবির, ঠিকভাবে কথা বল। আমি সব বুঝি। এই মেয়ে আমার আবিরকে নিয়ে যাবে। শ্রাবণী নীলার কথায় অবাক হয়ে মুচকি হেসে। না না, এখানে থাকবো কি কচু পোড়া খাওয়ার জন্য? এর থেকে তুমি চলে যাও। আবিরের মা শ্রাবণী হাসল। নীলা উঠে চলে গেল। আবিরের মা বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও অমনি। ওকে আবিরকে ভালোবাসে আন্টি? হুর বোকামে, ও আবিরকে এসব বলে খেপাতো। যেই আসতো না কেন তার কাছে আবিরকে নিয়ে বলতো, আর আবির শুনে এসে ওকে বোকা দিত। ও অনেক দুষ্টুমি করে। তুমি যেই আবিরকে বলবে অমনি আবির চলে আসবে। আবিরের বড় নীলা। শ্রাবণী একটু দীর্ঘশ্বাস ফেলে। তাহলে আপু কিন্তু অনেক ভালো। রাত 9টা। ক্লাবের পার্টিতে বেশ সবাই মজে আছে। ড্রিঙ্কস করে গানের তালে সবাই নাচছে। অঙ্কিতা পাশে বসে সবই দেখছে। হঠাৎ করে ক্লাবের ভিতর গুলি শব্দে মিউজিক, সবার নাচানাচি বন্ধ হয়ে গেল। সবাই থ হয়ে গেল। ক্লাব নিস্তব্ধ হয়ে গেল। মেধা একজনের বুকে গুলি করে মেরে ফেলল। সবাই অবাক হয়ে চেয়ে আছে মেধার দিকে। আকবর এগিয়ে যেতে যাবে, তখনই অঙ্কিতা বারণ করে। মেধা বলল, আমাদের সাথে বেইমানি? এই মেধার সাথে যে একবার বেইমানি করেছে সে আর বাঁচতে পারে না। তোকেও পাঠিয়ে দিলাম। আরো 2-4টি গুলি কর, যাতে কেউ আর বেইমানি করার সাহস না পায়। মেধা অঙ্কিতার দিকে তাকালো। অঙ্কিতা এতক্ষণ সব কিছু দেখতেছিল, ওদের কাণ্ড কারখানা। অঙ্কিতা বলে উঠল, মিউজিক ছাড়ো, এনজয়। মিউজিক বেজে উঠল। মেধা অঙ্কিতার এমন ব্যবহারে সত্যি অনেক অবাক হলো। কোনো রিয়াকশন নেই। মেধা যা ভেবেছিল তার উল্টোটা হলো। আকবর অঙ্কিতাকে বলল, ম্যাডাম, চোখের সামনে প্রমাণ পেয়েও আসামিকে ধরলেন না? কি বলেছে শুনি? বেইমানি করলে এর থেকে ভয়ানক শাস্তি দিবে। যদি তুমি রাজি থাকো তাহলে যাও। অঙ্কিতার কথা শুনে আকবর অবাক হয়ে গেল। অঙ্কিতা বলল, আমরা এখানকার অতিথি, আমরা কেন ঝামেলার জড়াবো? ওরা যা করার করুক, আমরা দেখেই যাব আর টাকা কামাবো। আকবর আর কিছু বলল না, মনে মনে বলছে সব সময় টাকার কাছে বিক্রি হয়ে যায়। বিষ্ণু মেধাকে বলল, তোর প্ল্যান কাজে দিল কি? দিয়েছি। লেডি পুলিশ আমাদের পক্ষে। ভাবছিলাম তো ওকে মারলে আমাকে ধরবে, কিন্তু না, এনজয় করতে বলল। তাই তো দেখছি, এতদিনের সব অহংকার শেষ। মেধা আর বিষ্ণু ড্রিঙ্কস চিয়ার্স করে হাসাহাসি করে খাচ্ছে। রাত 3টা। স্বপ্নপুরী গ্রামের মাতব্বরের সামনে অস্ত্রধারী মুখোশ পরা লোক দাঁড়িয়ে রয়েছে। মাতব্বর বলল, মেয়েটাকে সোজা তুলে নিয়ে আসবি। সোনার ডিম পাড়া হাঁস মেয়েটা, ওর বাবা কোটিপতি, অনেক টাকা মুক্তিপণ চাওয়া যাবে। সর্দার যদি গ্রামের লোক মাথা দেয় জেগে যায়? যেই বাধা দিতে আসবে গুলি চালাবি ফাঁকা আকাশের দিকে। এতে যদি না শোনে তাহলে সরাসরি গুলি করে বুক ঝাঁঝরা করে দিবি। মেয়েটাকে আমার চাই। ওকে বস। মুখোশধারী লোকগুলো যেই বের হতে যাবে তখনই দরজার সামনে এক আগন্তুক লোক এসে দাঁড়িয়েছিল। আগন্তুক লোকটা ভিতরে ঢুকে মাতব্বরের সামনে দাঁড়িয়ে। কিরে মাতবর, তোর দেখি ডানা গজিয়েছে মনের জন্য। মাতব্বর হেসে, তুই আমার ডেরায় এসে আমাকেই ভয় দেখাচ্ছিস? আমি এই গ্রামের মাতব্বর, কিন্তু আমার মুখোশের আড়ালে আরেকটা পরিচয় আছে, তাই তো গ্রামের সবাই আমাকে ভয় পায়। আগন্তুক লোকটা হেসে দিয়ে, ডাকাতদের সর্দার, নতুন দল গঠন করেছিস? তোকে তো এতদিন খুঁজেছি, আজ তোকে পেয়েই গেলাম। তোকে আর বাঁচতে দেব না। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে, বুঝিয়ে দে এই ডাকাত সর্দার কতটা ভয়ঙ্কর। মাতব্বরের কথাই মাতব্বরের লোক আগন্তুক লোকের দিকে এগিয়ে আসলো। আগন্তুক লোকটা জোরেই হেসে উঠল। মাতব্বরের লোক কাছে আসার আগে এই লোকগুলো মাটিতে লুটিয়ে পড়ল। মাটিতে রক্তে বেয়ে গেছে।
মাতব্বর ঘামতে শুরু করে। মাতব্বর ভয়তে। কে কে কে- কে তুই? আমি তোর কোনো ক্ষতি করিনি, কেন আমাকে মারতে আসছিস? আমার ক্ষতি যা করায় করেছিস। নিয়মিত তুই এই গ্রামের মানুষদের সাথে অবিচার করেছিস। রাত হলেই করেছিস ডাকাতি। তোর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। এই স্বপ্নপুরী গ্রামে কোনো ডাকাত থাকবে না। যে ডাকাতির জন্ম নেবে আমি তাকে শেষ করে দেব। আমাকে মারিস না, তুই যা চাইবি আমি তাই দিব। কারো উপর অবিচার করব না। আমি আর ডাকাতি করব না, আমাকে মারিস না। যার একবার হয়েছে সে এই কাজটাই করবে, যতই বলুক করব না। মাতব্বরের বুকের উপর লাথি মারে। মাতব্বর মাটিতে পড়ে যায় ছিটকে। আগন্তুক লোকটা মাতব্বরের বুকের উপর পা দিয়ে চেপে ধরে গুলি চালিয়ে দেয়। মাতব্বরের কোনো কথাই আগন্তুক লোকটার কানে পৌঁছায় না। আগন্তুক লোকটার লোকগুলো লাশগুলো কাঁধে নিয়ে বেরিয়ে যায়। পরের দিন ভোরে নদীর পাড়ে জেলেরা মাছ ধরতে গেছে। তখন সারিভাবে লাশ কিনারায় দেখে পুলিশকে খবর দিল। পুলিশ এসে লাশগুলো উঠিয়ে নিয়ে চলে গেল। সারা গ্রামে খবর হয়ে গেল ডাকাতের লাশ ভেসে আসছে নদীতে। ডাকাত আর কেউ নয়, গ্রামেরই মাতব্বর। সবাই অবাক হয়ে গেল। শ্রাবণী খবরটা শুনে অবাক হয়ে গেল। শ্রাবণী আবিরের মাকে বলল, আপনাদের গ্রামের মাতব্বর এত খারাপ লোক? কে কখন কখন খারাপ হয় বলা যায় না। ভালোর আড়ালে এত খারাপ? সব কয়টা মুখোশধারী শয়তান। যারটা খাবে তাকে আবার ছোবল মারতে দুবার ভাববে না। এরকম হয়তো আরো মানুষ আছে, তাই না? তবে তুমি চলে যেও। এখানে তুমি সুরক্ষিত না। সবার নজর তোমার উপর। শ্রাবণী অবাক হয়ে, কেন? তুমি কোটিপতি, আর তোমাকে এবার অপহরণ করতে পারলে তোমার বাবা থেকে মুক্তিপণ আদায় করবে। তুমি আবিরের সাথে এসো গ্রামে, তখন আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আজই চলে যাব। তুমি থাকো, দেখি কোনো শাক পাতা পাই কিনা। আমিও যাই আপনার সাথে। চলো। শ্রাবণী আবিরের মায়ের সাথে ঘর থেকে বেরিয়ে গেল। সকাল 9টা। আয়ান মালিহা কলেজে আসলো। কলেজে এসে আবিরকে খুঁজল, কিন্তু আবিরের কোথাও খুঁজে পেল না। সিন্ধিয়া আর রিফা কলেজ ক্যাম্পাসেই বসেছিল। তখন তানজিনা এসে রিফার পাশে বসে, জানিস, মানুষের চোখ না ভালো না, কারো ভালো যেন দু চোখে দেখতে পারে না। রিফা অবাক হয়ে, কেন রে, কি করলো? আমি যার সাথে রিলেশন করি তারে দেখে, তার গাড়ি বাড়ি দেখে আমাকে বলে ছেলেটা বলে ভালো না, খারাপ। আমি তো বলি ছেলেটা ভালো, বড় লোক বলে হিংসে লাগে, নাকি তার সাথে প্রেম করার শখ যাচ্ছে। সিন্ধিয়া তানজিনার কথা শুনে বুঝতে পারলো কথাগুলো ওকেই বলছে। সিন্ধিয়া রিফাকে বলল, অনেক সময় মানুষ অনেক কিছুরই সাক্ষী হয়। কেউ ভালো চাইলে মনে করে খারাপ চাই, কিন্তু পরে ঠিকই আফসোস করে। এটার সাক্ষী না হয় আমিও হলাম। সিন্ধিয়া কথাটা বলে উঠে চলে গেল। রিফা শুধু চেয়েই আছে। তানজিনা বলল, বেশি জ্ঞান দিতে আসে। তোদের ভিতরে ঝামেলা হয়েছে? ও কিছু না। সিনথিয়া তোকে কিছু বলেছে? তানজিনা রিফাকে সব বলল। রিফা শুনে, সিনথিয়া কিন্তু কারো খারাপ চায় না, ও তোকে ভালো মনেই বলেছে। তোর কি এখন হিংসা লাগছে আমি প্রেম করি দেখে? তুই ওর সাপোর্ট নিলি, থাক তুই। তানজিনা রাগ দেখিয়ে চলে গেল। আয়ান মালিহা সিন্ধিয়ার সামনাসামনি দেখা হয়ে গেল। আয়ান বলল, তুই কি আবিরকে দেখেছিস? না, কেন? সেদিনের পর থেকে আর কলেজে আসেনি। ওর সাথে অনেক বেশি অন্যায় করা হয়ে গেছে। ওকে যেভাবে অপমান আর মেরেছিস তোরা, তাতে হয়তো সেই কষ্ট পেয়ে আর আসছে না। ঠিক বলেছিস তুই। আচ্ছা থাক, তাহলে আমরা যাই, দেখি খোঁজ করে। ওকে। আয়ান মালিহা চলে গেল। সিন্ধিয়া ক্লাবে চলে গেল।
আবিরের মায়ের সাথে শ্রাবণী শাক তুলল। শ্রাবণীর কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা, যা কখনো করেনি, সবসময় ছোট করে দেখেছে, সেই ছোট জিনিসেই অনেক বেশি শান্তি। প্রায়ই মেয়েরা শাক তুলতে এসেছে। সবার সাথে শাক তুলতে তুলতে শ্রাবণীর সাথে পরিচয় হয়ে গেল। সবাই শ্রাবণীকে বলল, বেশি দিন থাকার কোনো দরকার নেই, চলে যেও, গ্রামটা ভালো না। শ্রাবণীও বুঝতে পারছে তার জন্য এখানে একা থাকা ঠিক না, এর কোনো সিকিউরিটি নেই। শাক তোলা শেষে আবিরের মায়ের সাথে বাসায় চলে আসলো। নীলা এতক্ষণ রুটি বানাচ্ছিল, শাকগুলো ভাজি করতে দিল আবিরের মা। 10:30 শ্রাবণীকে সকালের নাস্তা দিল আবিরের মা। শ্রাবণী রুটি আর শাক ভাজি খাচ্ছে আর মনে মনে ভাবছে, সকালে কখনো খাওয়া হতো না, ঘুম থেকে উঠে সোজা কলেজে, আর কখনো খেলেও কেনা রুটি খেতাম, কিন্তু এমনটা কখনো খাইনি। গ্রামে এসে গ্রামের মানুষের সাথে মিশে বেশ ভালোই লাগছে। বাবাকে বলে এখানে জমি কিনে নিব, চাষাবাদ করব, আর আমি মাঝে মাঝে চলে আসব। দুপুর 12টা। রেস্টুরেন্টের ভিতর ঈশান আর হ্যাপি বসে খাচ্ছিল। তখনই রেস্টুরেন্টের ভিতর কিছু লোক প্রবেশ করলো। সবাই ভয়তে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। ঈশান আর হ্যাপি একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে খাবার খাচ্ছে। হঠাৎ করে হ্যাপি ঈশানের মাথার দিকে তাকাতেই এক চিৎকার, ঈশান! ঈশান পিছন ঘুরতেই লোকটা থ হয়ে দাঁড়িয়ে গেল ঈশানকে দেখে। লোকটার হাত থেকে হকিটা পড়ে গেল। ঈশান অবাক হয়ে, কি হলো, মারতে এসেছিস? মার, থামলি কেন? লোকটার সাথে যেগুলো ছিল সবাই ফ্লোরে বসে পড়ল হাঁটু মুড়ে। হ্যাপি অবাক হয়ে চেয়ে আছে। ঈশান বলল, কে পাঠিয়েছে আমাকে মারতে? রাফি। ঈশান উঠে দাঁড়িয়ে, ওর এত বড় সাহস আমার সম্পর্কে না জেনেই আমাকে মারতে পাঠায়, ওকে তুলে নিয়ে আয়। হ্যাপি রাফির নাম শুনে হা হয়ে গেল। শেষে রাফি কিনা আমাদের মারতে লোক ভাড়া করলো? এত খারাপ রাফি, ছি ছি। লোকগুলো বেরিয়ে যায়। ঈশান রাগে, ওর বাবাকে বলার পরও ওর বাবা ওর জন্য কোনো ব্যবস্থা যখন নেয়নি, তখন আমি ওর ব্যবস্থা করব। এত বড় সাহস এই ঈশান চৌধুরীকে মারতে লোক পাঠায়। আমি কখনো ভাবতে পারিনি রাফি এমন জঘন্য কাজ করতে পারবে। কেমন বন্ধুর সাথে মিশছো দেখো, কেমন বন্ধু তোমার, তোমাকে তো শেষ করে ফেলতো। আরও মেশো বন্ধুর সাথে। আমার সত্যি ভুল হয়ে গেছে, এখন বুঝতে পারছি শ্রাবণী আমার ভালোই চাইতো। হ্যাঁ, এই শ্রাবণীর জন্য তুমি আমাকে পেলে, আর আমি তোমাকে। হ্যাপি অবাক হয়ে গেল ঈশানের কথা শুনে। হ্যাপি বলল, মানে শ্রাবণীর সাথে তোমার কি সম্পর্ক? ঈশান এটা কি করলো? রাগের মাথায় কি ভুলটাই না করে ফেলল, শ্রাবণীর কথা বলে ফেলল। কি হলো বলো, শ্রাবণীর সাথে তোমার কি সম্পর্ক? ওকে কিভাবে চেনো? ও আমার বোন, আমি ওর ভাই, ওর চাচাতো ভাই। হ্যাপি অবাক হয়ে ঈশানের দিকে চেয়ে আছে। হ্যাপির চোখ বড় করে ফেলল, চোখ পেয়ে তার পানি পড়ছে। ঈশানের ফোনে কল আসলো। কল রিসিভ করতেই ওপাশ থেকে, রাফি পালিয়েছে, বিদেশে চলে গেছে, ও দেশে নেই। ও আজ হাতছাড়া হয়ে গেল, ওকে আমি পেলে কি যে করব। কলটা কেটে দিল। রাত 3টা। গভীর জঙ্গল, ঘুটঘুটে অন্ধকার চারপাশ। জঙ্গলের মাঝখানে একটা বাংলো। বাংলোর চারপাশ ঘিরে বন্দুক হাতে পাহারা দিচ্ছে অনেক লোক। জঙ্গলের গাছের ডালেও আছে কিছু মানুষ। জঙ্গলের ভিতর কারো পা পড়ল, সতর্ক হয়ে যায় সবাই। বাংলোর কাছে পৌঁছানোর আগেই মারা যায় অচেনা লোক। বাঘের গর্জন শুনে বাংলোর সব লোক চমকে উঠল। শ্রাবণী এতদিন আমার ভালো চেয়ে আসছে, আর আমি কিনা ওকে ভুল বুঝে আসছি। আমি কখনো ক্ষমা পাওয়ার যোগ্য না। আমাকে সঠিক পথ দেখানোর জন্য
অনেক চেষ্টা করলো, আর আমি কিনা তা একবারও বুঝলাম না। হ্যাপি কথাগুলো ভাবছে আর চোখের পানি ফেলছে। ঈশান বলল, রাফি পালিয়েছে, ওকে যদি পেতাম হাতের কাছে। হ্যাপি ঈশানের দিকে তাকালো। ঈশান হ্যাপির চোখে পানি দেখে, আরে পাগলি, কান্না করছো কেন? আমি শ্রাবণীর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অন্যায় করছো বলেই তো তোমার মতো সুন্দরী বউ পেতে চলেছি, না হলে কি পেতাম? হ্যাপি হেসে দিয়ে, তুমি অনেক শয়তান, আমাকে ছলে বলে তোমার প্রতি আকর্ষণ করিয়ে নিচ্ছ। শ্রাবণী ছিল বলেই তো সহজে তোমাকে পেয়েছি, না হলে তো পেতামই না। শ্রাবণী তোমার অবনতি দেখে সেদিন। ভাইয়া, দেশে তো আসলি, কিছু করার চিন্তা ভাবনা করছিস? আমার এত বড় ব্যবসা থাকতে আর কি চিন্তা ভাবনা করব? বলতে চাচ্ছি বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করলে কিনা? না রে, এখনো করিনি। বাবা যেভাবে পিছে লেগে আছে তাতে না করে উপায় নেই। তাহলে বিয়ে করার আগে আমার একটা হেল্প করে দে। কি হেল্প? আমার খুব কাছের বান্ধবীও অন্ধকার জগতে ঢুকে পড়েছে, তুই শুধু ওকে আলোর পথে ফিরিয়ে এনে দে। ঈশান অবাক হয়ে, তোর বান্ধবী তুই ফেরাতে পারছিস না? ও আমার কথা শোনেই না, বোঝে না আমাকে। আমরা এখন দুজন দুজনের শত্রু। ও মাদকের ভেতর ডুবে গেছে। রাফি আসার পর থেকে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। রাফি ওকে মাদকে আসক্ত করেছে। ঈশান নড়ে চড়ে বসে অবাক হয়ে, বলিস কি? তা আমি কিভাবে ওই পথ থেকে ফিরিয়ে আনবো? একটু অভিনয় করে। আর আমার বান্ধবী অনেক সুন্দর, তোর যদি ভালো লেগে যায় তাহলে বিয়ে করে নিস। ও খারাপ পথে থাকুক, আমি এটা মেনে নিতে পারবো না। বাবা, বান্ধবীর জন্য কি ভালোবাসা রে! প্লিজ ভাইয়া। ঠিক আছে, এটার জন্য আমাকে বেতন দিতে হবে কিন্তু। ঠিক আছে, দিব। হ্যাপি ঈশানের মুখ থেকে এসব শোনার পর, তাহলে তুমি আমার সাথে অভিনয় করেছো? অভিনয়? আমি তোমাকে প্রথম দিনেই দেখে তোমার প্রেমে পড়ে গেছি। অভিনয় জিনিসটা মাথায় ছিল না। আমার বাসায় তাহলে কিভাবে ঢুকলে? শ্রাবণীর সাথে তোমার বাসায় গেছিলাম, তারপর তোমার রুমে। আর একটা কথা। কি? তোমার বাবার সাথে কথা হয়েছে আমাদের বিয়ের বিষয়ে। হ্যাপি হাঁ হয়ে গেল। হ্যাপি বলল, তলে তলে সব হয়ে গেল আর আমি জানলাম না? শ্রাবণী, তোকে আমি ছাড়বো না। ও তো এখানে নেই। কোথায় গেছে? স্বপ্নপুরীতে। সেদিন আবিরকে মারার পর থেকে আবির কলেজেই আসে না। ও তো ওর ভুল বুঝতে পেরেছে, তাই আবিরকে ফিরিয়ে আনতে গেছে। হ্যাপি অবাক হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করিয়ে শ্রাবণীকে গাড়িয়ে তুলে দিল আবিরের মা। আবিরের মা বলল, আবিরের সাথে এসো বেড়াতে। হ্যাঁ আসবো, আমি এখানে আসছিলাম, আবিরকে বলতে হবে না। আমি না বললে ও গ্রামের সবাই বলবে, আর তারা না বললে ও নীলা ঠিকই বলবে। ঠিক আছে আন্টি, আসি তবে, নিজের খেয়াল রাখবেন। ঠিক আছে মা, পৌঁছে খবর দিও। আচ্ছা। শ্রাবণী চলে গেল। আবিরের মা দাঁড়িয়ে শ্রাবণীর চলে যাওয়া দেখছে। আবিরের মা মনে মনে বলছে, মেয়েটা কত ভালো, এমন একটা মেয়ে যদি আবিরের বউ হতো কতই না ভালো হতো। আবিরের মা ভাবতে ভাবতে বাসায় যেয়ে ঘরের দরজার সামনে যেয়ে অবাক হয়ে গেল। ঘরের দরজার সামনে অনেক বাজার। নীলা এসে বলল, শহরের ম্যাম দিয়ে গেছে, তুমি খালা একদম পড়বে না বলে দিলাম। আবিরের মা হেসে দিয়ে, তুই থাকতে অন্য জায়গায় পড়বো কেন? নীলা খুশি হলো। রাত 9টা। বিষ্ণু মেধাকে কল দিল। মেধা কল ধরতেই, বর্ডার থেকে গাড়ি ক্রস করেছে, সব ঠিক আছে তো? হ্যাঁ আছে। পুলিশ মিডিয়াকে কিভাবে আটকাবি? সব ব্যবস্থা হয়ে গেছে, তুই গাড়িগুলোর দিকেই লক্ষ্য রাখ, একটা গাড়িও যেন লাইনচ্যুত না হয়।
আমার লোক সব পুলিশ ড্রেসে আছে। ঠিক আছে, আমি এদিকটা দেখছি। ফোনটা কেটে দিল। মেধার বাসায় অনেক নামি দামি লোক আসছে। কিছুক্ষণ পর অঙ্কিতা, আকবর, সোহেল সবাই আসলো। এদিকে সবাই ব্যস্ত রেখে ওই কাজটা কমপ্লিট করতে হবে। সবাইকে রাতে ডিনারের জন্য দাওয়াত করেছে। মেধার ফোন পাচ্ছে। মেধা কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, চালানটা ঠিকমতো যেন গোদাম ঘরে ঢুকে, যেন 1000 কোটি টাকার চালান। বস, আপনি চিন্তা করবেন না, সব কিছু ম্যানেজ করে নিয়েছি। এবার যদি কোনো রকম ভুল হয় কেউ বাঁচবি না। না না বস, কোনো ভুল হবে না। এটা আমার জীবনের প্রথম কাজ। এই কাজটা ঠিকভাবে করতে পারলে নিজেকে ধন্য মনে করব। ফোনটা কেটে দিল। অঙ্কিতা দরজার পাশ দিয়ে সব কিছু শুনল। মেধা কার সাথে কথা বলতেছিল? কাকে বস বলতেছিল? মেধার উপর আর কেউ আছে? আমার জানতে হবে। অঙ্কিতা ভাবতে ভাবতে রুমের ভিতর ঢুকে পড়ল। মেধা অঙ্কিতাকে দেখে চমকে উঠল। অঙ্কিতা বলল, আমার টাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি এখন আসলেন ম্যাডাম? ঠিক আছে, টাকাটা এখন দাও। এখনই? হ্যাঁ, কেউ দেখলে তো সমস্যা হবে। এখন গাড়িতে রেখে দিই, যাতে কেউ না দেখে। আপনার চিন্তা করতে হবে না, আমি গাড়িতে পাঠিয়ে দিব, কেউ দেখবে না। অঙ্কিতা রুম থেকে বের হয়ে গেল। মেধা মনে মনে ভাবতে লাগলো, অঙ্কিতা কিছু শোনেনি তো? আর ও শুনলে বা কি? ওকে তো আমরা কিনে নিয়েছি, টাকা আরও দিয়ে কিনে দিব। এই চালানটা ঠিক জায়গা মতো দিতে পারলে কোটি কোটি টাকা পাবো। এদিকে বিষ্ণু গাড়ি নিয়ে শহরের রোডে ঢুকল। পুলিশের পোশাকে চেকপোস্টে সব মেধা আর বিষ্ণুর লোক। সবাই বৃদ্ধ আঙুল দেখিয়ে ওকে জানিয়ে দিচ্ছে। মেধা সবাইকে ডিনার করাতে ব্যস্ত করে রেখেছে। থানায় যারা ছিল সবাইকে লোক দিয়ে বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিছে। রাত 3টা। বাঘের গর্জন শুনে বাংলোর লোকজন সতর্ক হয়ে গেল। সবাই পাওয়ারওয়ালা টর্চ নিয়ে বের হলো। গাছের উপর বসে থাকা লোকজন সবাই নিচে নেমে পড়ল। এই জঙ্গলে বাঘ কোথা থেকে আসবে? বাঘের গর্জন তীব্র হওয়ার কারণে বাংলোর ভিতর থেকে বশির বের হয়ে এলো। এই বাঘটাকে খুঁজে বের কর সাবধানে। এই জঙ্গলে তো কোনো বাঘ নেই, তবে বাঘ আসলো কোথা থেকে? একজন দৌড়তে দৌড়তে এসে, বস, বাঘ ঢুকেছে দুটো জঙ্গলে, আমরা দেখছি, আপনি ভেতরে যান। ভোর 5টায় গাড়ি নিয়ে বর্ডার পাস করতে হবে। যা করার ব্যস্ত কর। একবার গাড়ি পাস করতে পারলে টাকা আর টাকা, বাংলো হয়ে যাবে রাজবাড়ি। ওকে বস। সবাই বাঘ খুঁজতে ব্যস্ত। জঙ্গলের ভিতর পাওয়ারওয়ালা টর্চের আলোয় খুঁজছে বন্দুক দিয়ে। দেখা মাত্রই গুলি করবে। বাঘের গর্জন যত বাড়ছে টর্চের আলোর সংখ্যা তত কমছে। এক সময় আর কোনো টর্চের আলো জ্বলে না। বাংলোর দরজার কাছে বাঘের গর্জন শুরু হয়। বশির বিরক্ত হয়ে বাংলোর ভিতর থেকে একজনকে বলল, এই তুই যা তো, তোর কি হয়েছে? ওকে বস। বশিরের কথায় একজন যে দরজা খুলতেই একটা বাঘ লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। ভিতরে থাকা সবাই ভয় পেয়ে যায় বাঘের এমন আক্রমণ দেখে। লাইট সব নিভে যায়। সারা ঘর গুলির শব্দে ভরে ওঠে। বাঘের গর্জন আর শোনা যাচ্ছে না। বশির ভাবল ওর লোক গুলি করে বাঘটাকে মেরে ফেলেছে। বশির বলল, এই কে আছিস? লাইটটা জ্বালা। লাইট জ্বলতেই বশির চমকে উঠে এটাও কি দেখছে। ওর সব লোক ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ওর সামনে বাঘ দাঁড়িয়ে রয়েছে। বশির পিছনে সরে বন্দুক হাতে নিল। বশিরের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বাঘ জোরে গর্জন দিল। বশির বলতে লাগলো, একদম এগোবি না, গুলি চালিয়ে দেব। এগোবি না, গুলি চালিয়ে দিব। বাঘে আবারও গর্জন দিয়ে উঠল।
বশির গুলি চালাতে যাবে, তখনই বশিরের বুক ঝাঁঝরা হয়ে গেল গুলিতে। বাংলোর লাইট সব অফ হয়ে গেল। বাংলোর ভিতরে আটকে পড়া সব লোক ভয়েতে জড়সড় হয়ে গেল। ভোর 5টা। বাংলো বাড়ির সামনে প্রশাসন, মিডিয়া, পরিবহন মালিকের অনেক গাড়ি এসে থামল। বাংলো ভিতর পুলিশের লোক ঢুকলো, সাথে মিডিয়ার লোকও। লাশ এদিক সেদিক ছিটিয়ে পড়ে রয়েছে। বাংলোর ভিতর লাশের সারিতে ভরা। দোতলার ঘরের দরজা খুলতেই প্রশাসনের লোক আর মিডিয়ার লোকের চোখে একদম ছানা পড়া। সারা বিশ্ব লাইভ নিউজ দেখছে। এই গভীর জঙ্গলের ভিতর এত সুন্দর একটা বাংলো, তা কেউ জানে না। বাংলোটা ডাকাতদের, তারাই তৈরি করেছে। দোতলা ঘরের ভিতর হাজারো মানুষ একসাথে বন্দি। সবাই প্রশাসন আর মিডিয়ার লোক দেখে উঠে দাঁড়ায়। প্রশাসনের হেড অফিসার বলল, কেউ ভয় পাবেন না, আপনারা একটু একটু দাঁড়ান, আমরা এসে গেছি, আপনাদের নিয়ে যাব। স্যার, লাশ সবগুলো গাড়িতে তুলেছি, আর জঙ্গলের ভেতর আশেপাশে পড়ে থাকা সব লাশ গাড়িতে উঠিয়ে ফেলেছি। ঠিক আছে, আমাদের আরও সোর্স নিয়ে পুরো জঙ্গল টহল দাও, আর কোথাও কোনো ডাকাতের আস্তানা আছে কিনা দেখো। ঠিক আছে। কনস্টেবল চলে গেল। হেড অফিসার বলল, আপনারা সিরিয়াল বাই সিরিয়াল নামবেন, বাইরে যেয়ে সবাই লাইন দিয়ে দাঁড়াবেন। আমাদের লোক সবাই আছে, আর ভয়ের কোনো কারণ নেই। হেড অফিসারের কথা মতো সবাই সিরিয়াল দিয়ে নামতে লাগলো। মিডিয়ার লোক লাইভে আছে, সবাইকে টিভিতে দেখাচ্ছে। এর ভিতর জয়ও রয়েছে। জয় হেড অফিসারকে বলল, স্যার, বাংলোর পিছনে একটা সুড়ঙ্গ আছে, ওটার ভেতরে গাড়ি আছে অনেক, তারা ভেতরে অনেক মানুষ আছে যাদেরকে আজকের পাচার করতে চাইছিল, আর রয়েছে লুটপাট করার সব জিনিসপত্র। চলো, আমাকে দেখিয়ে দেবে। জয় হেড অফিসারকে নিয়ে গেল। হেড অফিসারের পিছনে তার লোকজন আর মিডিয়া। হেড অফিসার বলল, এই ছেলের ফেস যেন ক্যামেরায় না থাকে। ওকে স্যার। জয় সবাইকে নিয়ে যে সুড়ঙ্গের পথটা দেখিয়ে দেয়। হেড অফিসার সুড়ঙ্গ দিয়ে ভিতরে নেমে অবাক হয়ে গেল। এখানে অনেক গাড়ি, 20টার উপর কন্টিনিউয়ার। একজন এক একটা কন্টিনিউয়ার খুলল। 5টা কন্টিনিউয়ারে লোকজন ভর্তি, আর বাকি 15টাই লুটপাট করা সব জিনিসপত্র। সারা বিশ্বের লোক এমন দৃশ্য দেখে রীতিমতো থম খেয়ে বসে নিউজ দেখছে। এতগুলো মানুষকে কিভাবে কিডন্যাপ করলো, আর কিভাবে এত লুটপাট। টিভির সামনে থেকে কেউ নড়ছে না। হেড অফিসার বলল, সবগুলো গাড়ি বাইরে বের করার ব্যবস্থা করো, ড্রাইভারদের খবর দাও। জয়কে নিয়ে হেড অফিসার বাহিরে বেরিয়ে বাংলোর বাহিরে এসে দাঁড়ালো। সাধারণ মানুষজন সবাই দাঁড়িয়ে আছে। বাহিরে থাকা মিডিয়ার লোকজন সবাই হেড অফিসারকে ঘিরে ধরে। স্যার, কিভাবে তারা এত মানুষ বন্দি করলো? আপনারা তার কোনো টের পেলেন না? কেউ কি এদের মিসিং ডায়েরি লেখেনি? হ্যাঁ, লেগেছিল। সবাই সবার আত্মীয় স্বজনরা এসে লিখিয়েছে, কিন্তু আমরা অভিযান চালিয়েও তাদের কাউকে ধরতে সক্ষম হয়নি। এত গভীর জঙ্গলে এমন এক ডাকাতেরা আবার বড় বাংলোর কেউ কি বুঝতে পেরেছে? আপনি তাহলে কিভাবে এখানে খবর পেলেন? আমি গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে চলে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত ডাকাতদের কেউ বেঁচে নেই। কে মারলো ডাকাতদের এভাবে? এখনো আমার কাছে অজানা, তাই বলতে পারতেছি না। এক মুরব্বী বলে উঠল, স্যার, ভেতরে বাঘ আসছিল। বাঘের গর্জনে আমরা সবাই ভয় পেয়ে যাই। বাঘের কথা শুনতেই সবাই অবাক হয়ে যায়। হেড অফিসার বলল, তাহলে টাইগার এসেছিল। টাইগারের কাজ এটা। স্যার, তাহলে সেই টাইগার যে আন্ডারগ্রাউন্ড আতঙ্ক? হ্যাঁ, টাইগার। কিন্তু কে এই টাইগার? আমরা কিছু জানি না। টাইগারের নাম শুনে টিভির সামনে বসে থাকা লোকজন, রেডিওতে শোনা নিউজ লোকজন সবাই ভয়তে কেঁপে ওঠে। টাইগারটার নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে। কেউ তাকে কখনো দেখেও নি।
সব মাফিয়াদের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে টাইগার। সুড়ঙ্গের ভিতর থেকে গাড়িগুলো নিয়ে এসে বাংলোর সামনে দাঁড়ালো। মিডিয়ার লোক ক্যামেরা ওই দিকে ধরল। কন্টিনিউয়ারের দরজা খুলে দিল। বেহুশ করা সব লোকেদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। হেড অফিসার আর 15টা কন্টিনিউয়ারের দরজা খুলে দিয়ে দেখিয়ে দিল। এরা খুব ভয়ঙ্কর ডাকাত ছিল। এরা সবাই এই মানুষগুলোকে বন্দি করে এসব লুটপাট করেছে, জমিয়ে রেখেছিল সব পাচার করার জন্য। কিন্তু টাইগার ওদের সব প্ল্যান নষ্ট করে দিয়ে চলে গেছে। এমন নিউজ দেখে একজন টিভি ধরে আছাড় মেরে ভেঙে ফেলে। আমার সব কিছু শেষ করে দিল, আমার সব প্ল্যান নষ্ট করে দিল। আমি ছাড়বো না ওকে। টাইগার, আমি তোকে ছাড়বো না, মেরেই ফেলবো। তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেললি। মিডিয়ার লোক সাধারণ মানুষের সামনে বড় মাউথ ধরে। আপনারা কিভাবে এখানে আসলেন? ওরা কিভাবে আপনাদের ধরলো? জয় মাউথের সামনে দাঁড়িয়ে। স্বপ্ন বেশি, কম মূল্যের টিকিট, ভালো সার্ভিসের লোভে যে বাসটায় উঠতাম সেই বাসটাই এসে ডাকাতদের সামনে এসে থেমে যেত। তারপর শুরু হতো লুটপাট। তারপর আমাদের ধরে নিয়ে বাংলোতে রাখতো, সব কিছু ছিনিয়ে নিয়ে অত্যাচার করে। তারপর আমাদের পাচার করার পরিকল্পনা করে। কিন্তু না, এই বাসে যেই ওঠে সেই ডাকাতদের শিকার হয়েছে। পিছন দিকে সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল। কোন বাস আর কি নাম? এই বাসের মালিক কে? এই বাসের মালিক আদনান চৌধুরী। তার বাসের টিকিট কাটার সময় জিজ্ঞাসা করত ব্যাগে কি আছে না আছে, তারাই ওই বাসে উঠত। আর যাদের কাছে কিছু থাকতো না তাকে অন্য বাসে, বিশেষ করে বয়স্ক কম বেশি ছেলে মেয়েদেরকে ওই বাসে ওঠাতো পাচার করার জন্য। জয়ের কথায় সবাই হ্যাঁ হ্যাঁ বলে উঠল। মিডিয়ার লোক, প্রশাসন সবাই পুরো থ হয়ে গেল। এগুলো তাহলে আদনান চৌধুরীর কাজ? বিশিষ্ট ব্যবসায়ী হয়েও এমন জঘন্যতম কাজটা করতে পারল তিনি? মিডিয়ার লোক বলতে লাগলো, আদনান চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী হয়েও এমন জঘন্য অপরাধ করতে বাধ্য না। কেউ আর আদনান চৌধুরীর বাসে সফর করবে না। সবাই সতর্ক হয়ে যাওয়া ভালো। আমাদের তীর এখন আদনান চৌধুরীর দিকে। আদনান চৌধুরীকে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার দাবি জনগণের। অঙ্কিতা, আকবর সবাই নিউজ দেখতেছিল। অবাক হয়ে গেছে সবাই। হেড অফিসার সবাইকে একসাথে ফোন করে বলেছে আদনান চৌধুরীর যে কয়টা কাউন্টার আছে সেখানে সবাইকে গ্রেপ্তার করার জন্য। সবাই গাড়ি নিয়ে ছুটল বাস স্ট্যান্ডের দিকে। উৎসুক জনতা নিউজ দেখার পর বাস স্ট্যান্ডে হামলা চালায়। বাস স্ট্যান্ডের কাউন্টারে সবাই ভয়তে পালিয়ে যায়। ভাঙচুর করে কাউন্টার। আদনান চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মিছিল করে আর স্লোগান দেয়, ফাঁসি চাই আদনান চৌধুরীর, আদনান চৌধুরীর ফাঁসি চাই। আদনান চৌধুরীর নিউজ থেকে পুরোই থ। তার নামে এসব কী হচ্ছে? পুরো দুর্নাম ছড়িয়ে দিল। আদনান চৌধুরীর দেশে প্রশাসনের সাথে কথা বলে তার নামে পুরোই মিথ্যা গুজব ছড়াচ্ছে। মিডিয়ার লোকেদের ফোন দিয়ে সেম কথা বলে। আমি আসছি দেশে, আমার নামে এত বড় মিথ্যা অপবাদ আমি সহ্য করব না। আমি কোনো অন্যায় করিনি। আদনান চৌধুরীর মাথা খারাপ হয়ে যায়। পুলিশের লোক আদনান চৌধুরীর বাস কাউন্টারে যারা কাজ করত সবাইকে ধরে নিয়ে থানায় গেছে। হেড অফিসার সবাইকে সবার জিনিসপত্র বুঝে দিয়ে ফ্যামিলির লোকজনদের জিম্মায় ছেড়ে দেয়। ফ্যামিলির লোকজন তাদের প্রিয়জনদের পেয়ে আবেগেই কান্না করে দেয়। এমন করুণ দৃশ্য কেউ কখনো এভাবে দেখেনি। পরের দিন প্রতিটা নিউজেই ছাপা হলো টাইগার বিপদগ্রস্তদের বন্ধু আর মাফিয়াদের একমাত্র শত্রু।